চিন্ময় ইস্যুতে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি বক্তব্য, জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যায় 4 দিনেও হয়নি মামলা, আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। গত 3 নির্বাচনের সবচেয়ে বড় অপরাধ করেছে ইসি, শাস্তি হওয়া উচিত বললেন বদিউল আলম। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ এস্টেট, সাভারে বিলাসবহুল বাগান বাড়ি। সংবাদ শিরোনাম, আমন্ত্রণে 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এদিকে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। অপরদিকে সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়ে চিন্ময়ের ন্যায় বিচার আশা করছে দিল্লি। বিস্তারিত জানাচ্ছেন ওমর ফাহিম। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারকে কেন্দ্র করে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার ডেপুটি হাইকমিশনের সামনে এসে সমাবেশে যোগ দেন, যা এক পর্যায়ে সহিংস রূপ নেয়। এদিকে শুক্রবার ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে লিখিত বিবৃতি দেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বলেন, সংখ্যালঘুদের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সহিংসতা ও উস্কানির ঘটনা বাড়ছে। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের স্বচ্ছ ও ন্যায় বিচার আশা করেন তিনি। That India has consistently and strongly raised with the Bangladesh government the threats and targeted attacks on Hindus and other minorities. Our position on the matter is very clear. The interim government must live up to its responsibility of protecting all minorities. এ পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের সম্পর্কে কেমন প্রভাব ফেলে তাই দেখার বিষয়। ওমর ফাহিম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি নিরাপত্তা দিচ্ছে। এক জরিপে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকা। প্রকাশিত ফলে দেখা যায় 64.1% উত্তরদাতা মনে করেন দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তর্বর্তী সরকার বেশি সফল। তবে জরিপের ফলে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে। মোট 1000 মানুষের উপর চালানো এই জরিপে নারী এবং পুরুষ সমান সংখ্যার ছিলেন। জরিপের মাত্র 15.3% মানুষ মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে, আর 18% মতে পরিস্থিতি আগের মতোই আছে। আইনজীবী সাইফুল ইসলাম হত্যার 4 দিনেও কোনো মামলা হয়নি। এদিকে হত্যায় আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। তবে হত্যাকাণ্ডে সরাসরি 4 জন অংশ নিয়েছে জানিয়ে পুলিশ বলছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার অভিযান চলছে। এদিকে আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 26 নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে সেবক কলোনির একটি বাসার সামনে এভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। সরাসরি হত্যায় এতে অংশ নেয় 4 জন। কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট, মাথায় হেলমেট পরে অংশ নেওয়া ব্যক্তি তাদেরই একজন। কিরিচ হাতে থাকা যুবকের নাম চন্দন দাস। পেশায় পরিচ্ছন্নতা কর্মী বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, শুধু চন্দন দাস নন, আইনজীবীকে খুনের ঘটনায় 25 থেকে 30 জন অংশ নেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে পুলিশ ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এখন পর্যন্ত আমাদের মোট ওই ঘটনায় ৩৯ জন গ্রেপ্তার আছে। হ্যাঁ, ৩৯ জন গ্রেপ্তার আছে। আর আপনার যে ছবিতে যে ভিডিও ফুটেজ থেকে আলাদা করা ছবিতে বেশ কয়েকজনের নাম দেখা যায় আর কি। হ্যাঁ, এই ছবি দেখে দেখে এখানে ৩ জন অ্যারেস্ট আছে এবং ভিডিও ফুটেজে পাওয়া যাবে এরকম আরো ১০-১২ জন আছে। আপনাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে ছবি এবং নাম রিলিজ না করার কারণটা কি? হত্যা মামলাটা রুজু হয় নাই। সেক্ষেত্রে হচ্ছে যে বাদী পক্ষ যদি এখানে দেখা যায় যখন তারা এজাহার দাখিল করবেন, এজাহার দাখিল করলে সেখানে এই সংখ্যাটা একটু কম বেশিও হইতে পারে। এটা হত্যা মামলাটা রুজু হওয়ার পরেই হয়ে যাবে। এর আগে সকালে সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়। পরে ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, দেশের শান্তি শৃঙ্খলা নষ্টে একটি গোষ্ঠী তৎপর। যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে এবং এতে আমাদের দেশে বিদেশে ভাবমূর্তি নষ্ট না হয়, যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবেলা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। উপদেষ্টারা জানান, সাইফুল ইসলামের পরিবারের জন্য ১ কোটি টাকার তহবিল করা হবে। এরই অংশ হিসেবে সংগ্রহ করা ১ লাখ টাকা সাইফুলের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ১ লক্ষ টাকা ওনাদের পরিবারের হাতে দেব। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসকন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে। এছাড়া চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবিও জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। বিভিন্ন জায়গায় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ নিষিদ্ধের দাবি জানিয়ে যাচ্ছি। বাংলাদেশ ইসকন বলে আমাদের কেউ না, আমরা তাকে বহিষ্কার করেছি। আর ভারতের ইসকন বলে সে আমাদের বাংলাদেশের ইসকনের নেতা। ইসকন নিষিদ্ধের দাবিতে বাইতুল মোকাররমের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। সে সময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন হয়ে আছে। একটি মহল সে সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে খুনের টুকরো পড়ে নাই। ইন্ডিয়ায় বসে সে হিন্দু ইসকন সহ এই জঙ্গি সংগঠনগুলোকে উস্কানি দিচ্ছে। তারা বলেন, বিশ্বের অনেক দেশেই ইসকন নিষিদ্ধ। আওয়ামী লীগ ইসকনের উপর ভর করে দেশে অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় বলেও অভিযোগ তাদের। আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। দলের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় ভারতের হয়ে গুপ্তচর বৃত্তি করত। বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখ সম্মোচন করে দিন। বিশৃঙ্খলা সৃষ্টিকারী ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনারও দাবি ওঠে সমাবেশ থেকে। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। গত ৩ জাতীয় নির্বাচনের সবচেয়ে বড় অপরাধ করেছে ইসি, এমনটাই মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে বিতর্ক।
উপস্থিত ছিলেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সকল গণমাধ্যমকে নির্বাচনের কেন্দ্রে যতটুকু পর্যন্ত যাওয়া সম্ভব সকল ধরনের সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করবার সুযোগ দেবার জন্য আমি অনুরোধ করছি। আগামী 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, গত 3টি নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তি হওয়া উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু এই নির্বাচনী অপরাধ করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন কমিশন সংস্কার নিয়ে তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতায় কোনো রাজনৈতিক দল না থাকায় কমিশনের উপর কোনো চাপ নেই। রাজনৈতিক দল যদি সদাচরণ না করে, তারা ছলে বলে কলে কৌশল যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জেতার জন্য তারা বদ্ধপরিকর হয়, তাহলে কারো পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু গত 3টি নির্বাচনে কিছু গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে সত্য কথা বলেনি, আবার কেউ কেউ সত্য গোপন করতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল আলম মজুমদার। 3টি নির্বাচনে তারা বলতে পারেন নাই, কেউ কেউ ইচ্ছা করে বলেন নাই, আর কেউ কেউ তারা ওই যে বাধ্য হয়ে এটা বলতে পারেন নাই। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। মিরপুর পল্লবীর সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস উদ্দিন মোল্লা বিতর্কিত কর্মকাণ্ড আর বক্তব্য দিয়ে সব সময় আলোচনায় ছিলেন। সরকারি জমি দখলে সে ছিল সিদ্ধহস্ত। শেখ হাসিনার ক্ষমতার 16 বছরে দুয়ারিপাড়ায় এক দাগে দখলে নিয়েছেন ওয়াকফ স্টেটের 11,750 কোটি টাকার জমি। ইলিয়াস মোল্লা এখন পলাতক, কিন্তু তার সহযোগীরা ক্ষমতার পালা বদলের পরও সেই জমি এখনও দখলে রেখেছে। কামরুজ্জামানের তোলা ছবিতে সহকর্মী দীপু শিকদারের সরেজমিন প্রতিবেদন। লুচ্চামি করছে, ডাকাতি করছে, সব করছে। ওই ছিল একটা বড় বাটপাস সিটার, ওই হাউজিং থেকে লক্ষ লক্ষ টাকা খায়া এই হাউজিং এর লগে এখন বহাইছে সম্পূর্ণ অবৈধভাবে। লুটপাট, চাঁদাবাজি ও দখলের টাকায় ঢাকা ও সাভারে এমনই বিলাসী বাগানবাড়ি গড়ে তুলেছেন ঢাকা 16 আসনের সাবেক এমপি ইলিয়াস মোল্লা। নিজের সম্পদ নিয়ে কখনো রাগঢাক করতেন না তিনি। প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে বিতর্কিত হয়েছেন বহুবার। মিরপুরকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখানো ইলিয়াস মোল্লা গত 16 বছরে ছিলেন দখল বাণিজ্যের রাজা। মিরপুর এখন সিঙ্গাপুর। রাজধানীর রূপনগর থানার দুয়ারিপাড়া এলাকায় ওয়াকফ স্টেটের সম্পত্তি দখলে নিতেও দ্বিধা করেননি তিনি। এক দাগেই দখলে নিয়েছেন 88 একর জমি, গড়ে তোলেন ছোট বড় 10,000 ঘর। সরকারি জায়গায় আছে দখলে, খাস মনে করেন যে যার যেরকম ক্ষমতা ব্যবহার করতে পারে তারা ওরকম করে দখল করে থাকে। দেখা যাইতেছে এগুলা যখন যে সরকার আসে ক্ষমতায়, সেই ক্ষমতায় চলে। বিশৃঙ্খলভাবে ছেলেরা গাঞ্জা টাঞ্জা খাইতো, ডাক দিলে মনে করেন যে উল্টাপাল্টা মনে করেন যে মারধরও শিকার হইতো, তারপর তো গালাগালি আছেই। দখলে নেওয়া জমির মূল্য প্রায় 12,000 কোটি টাকা, যা শুনলে যে কেউই চমকে উঠবেন। এসব প্লট বিক্রির পরিকল্পনাও ছিল তার, কিন্তু ক্ষমতা হারিয়ে সেসব ভেস্তে গেছে। তবে ক্ষমতার পালাবদল হলেও জমি উদ্ধার হয়নি এখনো। এরপর থেকে তো হরিলুট চলছে। এই আশেপাশে যত জায়গাগুলো খালি ছিল সব জায়গা বস্তি টস্তি কইরা মাটি ভাড়া দিয়া এইভাবে, বা নিজেরা ঘর উঠাইয়া ভাড়া দিয়া এইভাবে চলছে আর কি। এখন পর্যন্ত এইভাবেই আছে। দুয়ারিপাড়া বাজার এলাকায় ওয়াকফ স্টেটের প্লট ছাড়াও ব্যক্তি মালিকানাধীন প্লট, ব্যবসা প্রতিষ্ঠান এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লটেও ছিল তার ভয়ঙ্কর থাবা। এই যে শেষ মারা নামার জায়গাটা, এটা কোনো হাউজিং এর না, এটা বলাই বস্তি আছিল, এটারও দিচ্ছে শেষ করে। ওর এলাকার সঙ্গভঙ্গ লইয়া দল করছে। ভাঙার পরে এবার ভাঙিয়া দিছে, করে ঠেলে পড়ছি আমরা। দখলদারিত্বে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ওয়াকফ স্টেটের দ্বন্দ্ব সুযোগ কাজে লাগিয়েছেন ইলিয়াস মোল্লা। সরকারি জায়গাগুলো তো দখল করছে জুলুম করে। একটা মন্ত্রী মানুষ এত জুলুম, প্রশাসন হেল লাগে। ওরা মাটি ভরাট করে দখল করতে, খালি জায়গা ছিল। এসব অপকর্মে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন তার সঙ্গী। ইলিয়াস মোল্লা নিজেই এই এলাকার নেতৃত্ব দিয়েছে,
তাদের অনুসারীরাই এই কর্মকাণ্ডগুলো করেছে। 100 ফুটের ভিতরে 4 জন আনসারকে নিয়োগ দেওয়া হয়েছে ন্যাশনাল হাউজিংয়ের পক্ষ থেকে এবং লোকাল প্রশাসন থানা ওসি সাহেবের নেতৃত্বে। আমি এখানে 20 বছর এখনো পানির বিল আমার নামে আসে, আমি এই পোলোটা আইতে পারি না। ঘটনা বুঝছেন, এই হাউজিংয়ের কিছু সন্ত্রাসী আছে, তারা এখানে ঢুকতে দেয় না। ওয়াকফ কর্তৃপক্ষ বলছে ইলিয়াস মোল্লার বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে অনেকবার। ইলিয়াস মোল্লার নেতৃত্বে একটা সিন্ডিকেট হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা প্লাস কিছু দালাল বিভিন্ন সময় আমাকে হুমকি দিছে যে তোমাদের মতো মানুষ গুম করে ফেলাবো, কোনো খবরও পাবা না, কোনোদিন 2-3টা মার্ডার কেসে জেল খাটবা, আজীবনেও বাইরে হতে পারবা না, এরকম ধরনের হুমকি দিছে। মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বিভাগ 1-এ এখনও ইলিয়াস বলয়ের কর্মকর্তা কর্মচারীরাই বহাল আছেন, আর তাই 21-এ ক্যামেরা যাওয়ার খবর শুনে সটকে পড়েন অনেকে। এখানেই শেষ নয়, ইলিয়াস মোল্লা ও তার সিন্ডিকেটের অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুতের সংযোগ বাণিজ্য করেও কামিয়েছেন কোটি কোটি টাকা। পলাতক ইলিয়াস মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সীমান্তের ওপারে বসে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণের চক্রান্ত চলছে, অভিযোগ ফখরুলের। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। সীমান্তের ওপারে বসে ফ্যাসিবাদীরা বাংলাদেশকে মৌলবাদী দেশ হিসেবে প্রমাণ করার চক্রান্ত চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে হাসিনার পতনের পরই ইসকনের আন্দোলন ও ভারতের বিবৃতি পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সীমান্তের ওপারে চক্রান্ত চলছে, বিশ্বের কাছে বাংলাদেশকে খারাপভাবে উপস্থাপন করছে তারা। সেই ক্রান্তি পার হয়নি, আমরা একটা ধাপ গেছি। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। শান্তির বাংলাদেশ চাই উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক কারণে কেউ মারা যাবে এটি মেনে নেওয়া যায় না। আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার পতনের পরে নতুন সরকার আসার পরেই এই আন্দোলনটা করা লাগবে কেন? এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। এই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। চিন্ময় ইস্যুতে ঢাকা দিল্লির পাল্টাপাল্টি বক্তব্য, জাতীয় পতাকা অবমাননার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ। আইনজীবী আলিফ হত্যায় 4 দিনেও হয়নি মামলা, আটকদের নাম ঠিকানা প্রকাশ করছে না পুলিশ। গত 3 নির্বাচনের সবচেয়ে বড় অপরাধ করেছে ইসি, শাস্তি হওয়া উচিত বললেন বদিউল আলম। সরকারি জমি দখল করে ইলিয়াস মোল্লার ওয়াকফ স্টেট সাভারে বিলাসবহুল বাগান বাড়ি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।